আজকের ক্লাসে আমরা যেটা দেখব, গতকাল ক্লাসে আমরা পড়েছিলাম যে যে লর্ড ক্লাইভ যিনি ছিলেন, তিনি ক্লার্কের পোস্ট থেকে গভর্নর অফ বেঙ্গল হয়েছিলেন। ঠিক আছে, এটা কার পরে হয়েছিল এই জিনিসটা? যখন 3 নম্বর থার্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার অথবা ওয়ার অফ ওয়ান্ডিওয়াস বা ব্যাটেল অফ ওয়ান্ডিওয়াস, ওয়ার অফ না, ব্যাটেল অফ ওয়ান্ডিওয়াস। ব্যাটেল অফ ওয়ান্ডিওয়াসে এটা হয়েছিল। আর এই যুদ্ধের পর থেকে ফ্রেঞ্চও একদম দমে গেছিলো। তো তারপরে ব্রিটিশ সরকার থেকে ব্রিটিশ কোম্পানি কী করলো, লর্ড এই কাজটা করেছিল বলে লর্ড ক্লাইভ, কেন কি এই জেতার পেছনে সবচেয়ে বড় হাত ছিল লর্ড ক্লাইভের। তো লর্ড ক্লাইভকে কী করলো, ফ্রম সরি অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার বলছি না, এটা ছিল তোমার অ্যাংলো কার্নেটিক ওয়ার, সরি ওইটাই তো, কার্নেটিক অ্যাংলো ফ্রেঞ্চ একই, সরি উল্টো বলে ফেললাম। এটা অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার বা কার্নেটিক ওয়ার একই জিনিস, ঠিক আছে। তো সেই জন্য কার্নেটিক রিজিয়ন থেকে ডাইরেক্ট ওকে টু বেঙ্গলে তাকে পোস্টিং করে দিল। কোথায়? ফোর্ট উইলিয়ামে তাকে পোস্টিং করেছিল, ওকে ডেপুট করা হয়েছিল। ঠিক আছে, এবার যখন কার্নেটিকের সব জায়গায় সিচুয়েশান অন্য থাকবে তখন, তো কার্নেটিকে জেতার পরে ও তখন বেঙ্গলে এলো, তখন আমাকে বেঙ্গলের সিচুয়েশানটা আমাকে বুঝতে হবে। ও যখন আসে, যখন ক্লাইভ আসে, তখন ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলবো, শুধু বেঙ্গল বলবো, কেন কি তখনকার দিনে বেঙ্গল, বাংলাদেশ, উড়িষ্যা কিছুটা পার্টটা অনেকটাই আমাদের যেতে ছিল। শুধু বাংলা তখন আসে, তখন কী কী সিচুয়েশান ছিল লিখে দিই। সিচুয়েশান অফ বেঙ্গল, যখন লর্ড ক্লাইভ আসে সাউথ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, কী কী সিচুয়েশান পাই ও? প্রথমে থাকে যে মারাঠাদের প্রেসার, ঠিক আছে, প্রেজেন্স অফ মারাঠা। তার আগে দেখিনি জিনিসটা, এইটা দেখো, এটা গুজরাট হলো, ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়ার ম্যাপটা। এই পাশে এখানটা বেঙ্গল, এই পাশে মারাঠা থাকতো, ঠিক আছে। তো আর এইখানে কার্নাটিক রিজনটা, এটা কার্নাটিক রিজন, এটা বেঙ্গলটা। এবারে কি, ওর সাউথ ডাইরেক্ট এখান থেকে এখানে লাফ কেন মারলো, কেন কি এই পাশে মারাঠার অনেক বড় রেজিস্ট্যান্স ছিল তখন, সেই জন্য। ঠিক আছে, তো এটা একটা কারণ, এই পাশে না হয়ে এই পাশে গেছে আগে। আর কি হতে পারে, আর পয়েন্ট কি? ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রাইটস ইন বেঙ্গল। ঠিক আছে, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রাইটস ইন বেঙ্গল। মানে এই পাশে গেল না, আর এই পাশে গেল, তাই না? এই পাশে না যাওয়ার পিছনে কারণটা বললাম, এখানে মারাঠার প্রেজেন্স আছে, এখানে এ পাশে নাও যেতে পারে, অনেক বড় রেজিস্ট্যান্স ছিল। এই পাশে আসার কারণ কী হলো, এদের কাছে অনেক ইকোনমিক্যাল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কাছে, কোম্পানির কাছে অনেক সোশ্যাল আর ইকোনমিক্যাল রাইটস ছিল, অধিকার ছিল। কী কী? যেমন 1651 সালে বেঙ্গলের তখন নবাব ছিল সুজা সাহা, ঠিক আছে। এ কী করেছে, এই যে আমাদের গভর্নর অফ বেঙ্গল আছে, হ্যাঁ, গভর্নর অফ বেঙ্গলকে, ঠিক আছে, ও বলেছিল যে 3,000 টাকা পার ইয়ার, যা ট্রেড করবে, যা ব্যবসা বাণিজ্য বেঙ্গল থেকে করবে, ওকে যা যতই টাকারই করুক, ওকে 3,000 টাকা প্রতি বছর দিতে হবে, মিনিমাম পেমেন্ট দিতে হবে একটা। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি, তারপরে আবার কিছুদিন এগিয়ে এলাম 1698 সালে, ঠিক আছে, তখন বাঙ্গালের নবাব কে ছিল আজিম উদ সাহা, ঠিক আছে, আজিম উদ সাহা। এই গভর্নর অফ বেঙ্গলকে কী দিল,
এর সময়কালে এরা কি অধিকার পেল? 3টে গ্রাম দিয়ে দিল। 3টে কী গ্রাম দিল? একটা হচ্ছে সুতানাটি, দ্বিতীয় হচ্ছে গোবিন্দপুর, আর তৃতীয় হচ্ছে কালিকাতা। ঠিক আছে, এই 3টে মিলে আজকে যে কলকাতা বলি না, মডার্ন কলকাতা, ঠিক আছে, এই 3টে গ্রাম দিল। এই 3টে গ্রাম দিল মানে কী সেন্সে দিল? মানে এই গ্রাম থেকে যত যা রেভিনিউ আসবে এদের কাছে যাবে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে কী পেলো? 1717 সালে বাংলা রাজাকে, গভর্নর অফ, তখন তো 1717 সালে তখন তোমার মুঘল শাসকের ইয়ে ছিল, ঠিক আছে, ফারুকশিয়ার। এটা আগে বলেছিলাম জিনিসটা আমি। ফারুকশিয়ার কী করলো? তাকে দাস্তাকের রাইট দিল, অধিকার দিল, দস্তক, রাইট টু দাস্তাক। এর দাস্তাকটা কি? দাস্তাকটা হচ্ছে মানে বেঙ্গল, বিহার, উড়িষ্যা, বিবিও, বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে ফ্রি ট্রেড করবে। মানে যাই এখান থেকে রপ্তানি আসুক বা যাক ইম্পোর্ট এক্সপোর্ট হোক, ওকে কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো দিল। এবার এই জিনিস দেওয়ার সাথে সাথে এই তো আস্তে আস্তে ওরা তো রাইটগুলো পাচ্ছে, অধিকারগুলো প্রতি, দেখো এইটার একটু কম অধিকার ছিল, এখানে একটু বেশি অধিকার হলো, এখানে একটু বেশি রাইট পেয়ে গেল। তো আস্তে আস্তে বাড়ছে। আরও অনেক কিছু ছিল, জাহাঙ্গীর অনেক কিছু করেছিল মোগল ইয়েতে। তারপরে এই যে দাস্তাকটা দিল, এবারে এই সম্পর্ক তো এখানে যে ঠিকই আসছে। তাহলে আমাদের ভারত মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার সাথে বেঙ্গলের ঝামেলাটা বাঁধলো কী করে? যেমন কর্ণাটকেও ঝামেলা বেঁধেছিল ফ্রেঞ্চদের সাথে। ঠিক আছে, ওইখানেও নবাব, হায়দ্রাবাদের, মাইসোরের সবাই নবাবরা ইনভলভ ছিল, এখানেও সেম ঘটনা ঘটবে, তাই না? এই দাস্তাকটা যেটা আছে, এই দাস্তাকটা কারণটা দিয়ে, দাস্তাকটা একটু ঠিক করে পড়ে নিই আমরা জিনিসটা কী। ঠিক আছে, মানে পড়ি, এফেক্ট অফ দাস্তাক, এফেক্ট অফ দাস্তাক। ঠিক আছে, তো এফেক্ট অফ দাস্তাকটা যদি একটু, ঠিক আছে, তো এই যে দাস্তাকটা দেওয়ার পরে বা এতগুলো রাইট যেগুলো পড়লাম, এটা কোম্পানির জন্য, কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি, খুবই ভালো গ্রো করলো। কিন্তু আমাদের নবাবের জন্য, এটা ইয়ে করে গেল, ডিটোরিয়েট করলো, অভিশাপ হয়ে দাঁড়িয়ে গেল। এইটা কেন হলো? কোম্পানির ফায়দা কেন হলো দাস্তাকের জন্য, আর নবাবের ফায়দাটা কেন হলো না? ঠিক আছে, এবারে দেখিনি কেন হলো, কারণ দেখিনি। দাস্তাকের মিসইউজ হতে লাগলো। কেমন মিসইউজ হলো? কোম্পানি এবার কি বলেছিল? ফারুকশিয়ার বলেছিল যে অ্যাজ এ হোল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই বেঙ্গল, বিহার, ওড়িশাতে যাই কাজ করবে ট্রেড ফ্রি, কোনো ট্রেড লাগবে না, কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু কী করছিল, যে ইআইসির ভেতরে পার্সোনাল লেভেলের অফিসার ছিল, মানে পার্সোনাল ইন্ডিভিজুয়ালের কথা বলছি আমি, এখানে যে অফিসাররা কাজ করতো, ওরাও নিজের ব্যবসা চালু করে দিল। দাস্তাক দিয়েছে, দাস্তাক সবাই পেয়ে যাচ্ছে, পাস পেয়ে যাচ্ছে একটা। আর পাস দেখালেই আগেকার দিনে তখন পাস দেখে গিয়ে, মানে ব্রিটিশ পাস মানে মুঘল এম্পায়ারের, চলে যাও, ট্যাক্স নেই। তো এরা গ্রাউন্ড লেভেলেও নিজে পার্সোনাল ব্যবসা করতে লাগলো। ঠিক আছে, দেখি লিখব, পার্সোনাল ট্রেড বাই ইআইসি অফিসিয়ালস। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট কি? ইন্ডিয়ান যে মার্চেন্ট ছিল, ব্যবসারা, মানে খুব বড় বড় জমিদাররা ছিল, ঠিক আছে, এরা কীগুলো রান বিজনেস উইথ দ্য ইআইসি সিক্রেটলি। এই জিনিসটা কি? ইন্ডিয়ান মার্চেন্ট, তখনকার দিনে অনেক ইন্ডিয়ান মার্চেন্ট ছিল, মীর জাফর, অমনি চাঁদ, জগৎ শেঠ, ঠিক আছে, এরা অনেক ছিল, রায় দুর্লভ, এরা অনেকজন বিয়ে ছিল। এরা কি করতে লাগলো, যখনই এদের সাথে জমিদাররা, বড় বড় জমিদাররা প্যাচ আপ করে পরে
এরাও ব্যবসা চালাতে লাগলো। তাহলে কি এর কোম্পানির বাড়ছে, রেভিনিউ বাড়ছে, ইনকাম বাড়ছে, সেই জন্য এটা কোম্পানির জন্য ভালো একটা জিনিস হয়েছে দাস্তাকটা। আর নবাবের জন্য খারাপ কেন হয়েছে, কেন খারাপ হয়েছে, এর রাজকোষ খালি হয়ে যাচ্ছিল, লস অফ স্টেট ট্রেজারি, ঠিক আছে, লস অফ স্টেট ট্রেজারি, ঠিক আছে। এবারে যদি টাকাটা, এবারে এরা সব ব্যবসা করে নিয়ে চলে যাচ্ছিলো, ট্যাক্স পাচ্ছিল না। এবারে সরকার চলবে কিসে? সরকার তো চলবে মানুষের ট্যাক্সে। আজকে সরকার চলে কী করে? আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার বা ইন্ডিয়ান সরকার চলছে কী করে? আমাদের ট্যাক্সই চলছে সাধারণ মানুষের। তো এখানে ট্যাক্সই পাচ্ছে না সরকার, তো চলবে চালায়, তো এর আস্তে আস্তে ট্রেজারি খালি হচ্ছে, সিম্পল। আর কি, এই যে ইআইসি আর ইআইসি অ্যান্ড এই যে ইন্ডিয়ান ইয়েরা আছে, বিজনেসম্যানরা আছে, এদের যে একটা নেক্সাস চালু হয়েছিল, নাক্সাস মানে জয়েন্ট একটা অপারেশন, খুব ব্যবসা করছিল যে এই জিনিসটা, এই দুটো জিনিসের জন্য নবাবের জন্য একটা ডাউনফল হলো। আর এই দুটো কারণের জন্য একদিকে ওপরে যাচ্ছে আর একদিকে এসে নিচে যাচ্ছে, এই দুটো কনফ্লিক্টের জন্যই হ্যাঁ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাবের মাঝখানে ঝামেলা শুরু হয়ে গেল, ঠিক আছে। এবারে এই যে ঝামেলাটা হচ্ছে, এবার তো সবই তো বুঝলাম এই কারণ হলো, এই কারণের জন্য একজন কামাচ্ছে না বলে ঝামেলা শুরু হলো, ঠিক আছে। আরও কী কী ফ্যাক্টর আছে এগুলোর জন্য, ঝামেলার জন্য? আরও ঝামেলার জন্য ফ্যাক্টর যদি দেখি আমি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচণ্ড কনফিডেন্স ছিল আফটার সাউথে পুরো জিতে চলে এসেছিলো, খুব কনফিডেন্স ছিল। তারপরে এই যে তোমার নামগুলো যেগুলো বললাম, ইন্ডিয়ান বিজনেসম্যান, হ্যাঁ, মীর জাফর, ঘসেটি বেগম, অমনি চাঁদ, রায়দুর্লভ, জগৎ সেঠ, এরা বড় জমিদার ছিল, এরা ইয়ের সাথে মিশে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, ঠিক আছে। আর কি ছিল এই সময়, যে আমাদের নবাব ছিল বেঙ্গলের, এই যে এখন যে গল্পটা বলছি, এই গল্পটায় এই সময় যে নবাব ছিল সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা প্রচণ্ড ইমপেশেন্স লোক ছিল বা ইল টেম্পার্ড লোক ছিল, হট করে ডিসিশন নিয়ে নিতে বসে। তো এই মানসিকতার কারণেই আরও জিনিসটা ঘেটে গেল। যেমন কি দেখি, এই জিনিস জানতো, এই যে নবাব যে ছিল সিরাজ, এই সিরাজউদ্দৌলা ছিল, এ কী ছিল বললাম, ইল টেম্পার্ড ছিল আর মানে পেশেন্সলেস ছিল, ধৈর্য ছিল না। তো এই জিনিসটা জানতো, লর্ড ক্লাইভ খবর লাগিয়েছিল। লর্ড ক্লাইভ তো বুদ্ধিমান লোক, আগে যেমন ডুপ্লেক্সকে ঘুষ দিয়ে সরিয়ে দিয়েছিল বুদ্ধি খেটে, এও জানতে পারলো যে ইল টেম্পার্ড। এই তখন কী করলো, তখন যে এই যে লর্ড ক্লাইভ আছে না, লর্ড ক্লাইভ কী করলো, আমাদের যে কলকাতার কী বলে ফোর্ট উইলিয়াম যে আছে, এইটাকে না ঘেরাবন্দি করতে শুরু করে দিল। কী করতে লাগলো, ফর্টিফিকেশান করতে শুরু করে দিল, ঠিক আছে। কিন্তু ফর্টিফিকেশান শুরু করলো কেন, নবাবের সিরাজউদ্দৌলা কোনো পারমিশন নেয়নি। এটা সিরাজউদ্দৌলা কানে এলো, তখন সে কী করলো, কোনো জায়গা না ভেবে চিনতে উস্কাবার জন্য কাজটা করেছিল, ঠিক আছে। কিন্তু সিরাজউদ্দৌলা কী করলো, না ভেবে শুনে, সেই বললাম পেশেন্সলেস যেটা হয়, কোনো ধৈর্য নেই, কোনো মানে নেই, ঠিক আছে। ওকে ইয়ং ব্লাড একদম বিয়েতে যে পরে মানে ফোর্ট উইলিয়ামে অ্যাটাক করে দিল। এবারে এত বড় ওটা তো কোম্পানি এক ছোটো মতো একটা, ওটা তো ছোটো কোম্পানি, ট্রেডিং কোম্পানি হিসাবে, ওর তো বিশাল সৈন্য তো নেই, কিছু সৈন্য আছে, তো আরামসে ইআইসি হেরে গেল তখন, ঠিক আছে। ইআইসি হেরে গেল, ইআইসি হারের সময় তখন ইয়েরও আবার অহংকার বেড়ে গেল সিরাজউদ্দৌলার, তখন হেরে গেল। হেরে যাওয়ার পরে একটা কত সালটা হচ্ছে 1500 বলছি, 1757 সাল, ঠিক আছে। কি এটা, ট্রিটি অফ আলীনগর, এটা মনে রাখবে, ট্রিটি অফ আলীনগর, এটা সাইন করালো, বুঝে গেল। তখন এবারে কী করলো জিনিসটা, এটা হচ্ছে গল্পটা। এইবারে যে আমাদের আস্তে আস্তে এই সালে একটা জিনিসও হয়েছিল,
ব্যাটেল অফ পলাশি জাস্ট এরপরই হয়েছিল। আলীনগর হয়ে গেল। এবার জিনিসটা এইখানে এই যে এখানে তোমার ইস্ট ইন্ডিয়া হেরে গেল। ইস্ট ইন্ডিয়া প্রথমে হেরে গেছিলো, কিন্তু তারপরে আবার কী করেছে, ইস্ট ইন্ডিয়া তখন হেরে গেল না, তখন কী বলবো, একজন মানিকচাঁদ বলে লোক ছিল, সিভিলিয়ান লোক, একটা মানিকচাঁদ লোক ছিল। মানিকচাঁদ লোকটা সিভিলিয়ান ছিল, একে ক্যালকাটার দায়িত্ব দিয়েছিল। এবার কি লর্ড ক্লাইভ একে ঘুষ খাইয়ে তোমার নবাবকে একটা সিরাজউদ্দৌলাকে একটা খুব নিচু একটা কী বলবো, হিউমিলেটিং ট্রিটি যেটাকে বলে, অসম্মানজনক একটা চুক্তি করা হয়েছিল, যেটাকে ট্রিটি অফ আলীনগর বলা হয় 1757 সালে। আর এই সালেই কিছুদিন পর ব্যাটেল অফ পলাশি হয়। ঠিক আছে, এই চুক্তিতে কী হয়েছিল, এই চুক্তিতে যদি দেখি কী হয়েছিল, এই চুক্তিতে বলে দিল যে দস্তকটা ইস্যু করে দিল। ঠিক আছে, এখানে কয়েন বানাবার জন্য মিন্টিং প্রেস খোলা করলো। ঠিক আছে, তারপরে ফোর্ট উইলিয়ামকে ফর্টিফাই করতে পারমিশন দিয়ে দিল, কি যাও তুমি ফর্টিফাই করতে পারো, ঘেরাবন্দি করো। ঠিক আছে, এইসবগুলো হয়ে যায়, তো অত ইম্পর্টেন্ট না, এই জিনিসটা ইম্পর্টেন্ট এখানকার। ঠিক আছে, এরপরে কি হলো, এই যে সিরাজউদ্দৌলা আছে, এবারে আমরা দেখবো যে প্যাটেল অফ পলাশির দিকে যাবো আস্তে আস্তে আমরা। ঠিক আছে, এই যে সিরাজউদ্দৌলা আছে, সিরাজউদ্দৌলা মানে কি, এইখানে সাধারণ জনগণ, ঠিক আছে, সাধারণ জনগণ, এইখানে সিরাজউদ্দৌলা, আর এইখানে ইআইসি। এরা তো ঝামেলাটা তো এরা তো এই যে লোকগুলো আছে, এই লোকগুলো তো দেখছে একে, সিরাজউদ্দৌলাকে দেখছে, সিরাজউদ্দৌলাকে দেখছে। কিন্তু এ তো পিছন থেকে মাথা মারছে, তাই না? তো খারাপ এই লোকটা হচ্ছে মাঝখান থেকে। আরও প্লাস অনেক ইআইসি একে ডিফেম করার জন্য সিরাজউদ্দৌলাকে ডিফেম অনেকভাবে করার চেষ্টা করেছে। যেমন বলি, ডিফেম যদি আমি বলি, কীভাবে ডিফেম করার চেষ্টা করেছে, এই যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি 1757, ঠিক আছে, এইটা নাকি করেছিল। এটা কি বলে, যখন ফোর্ট উইলিয়াম অ্যাটাক করেছিল, ফোর্ট উইলিয়াম নাকি অনেকজনকে একটা অন্ধ ঘরের মধ্যে বন্ধ করে মেরে দিয়েছে। এটা কেন বললাম, এটাকে ডিফেম কেন, এই জিনিসটা তো সবাই জানি, কিন্তু এটাতে অনেক আমাদের যদি তখনকার ব্রিটিশ একজন হিস্টোরিয়ান আছে হলওয়েল বলে, এই শুধু মানে ব্রিটিশ হিস্টোরিয়ানরা শুধু ব্ল্যাক হোল ট্র্যাজেডিকে ডিফাইন করেছে, অন্য কোনো কিন্তু ইন্ডিয়ান হিস্টোরিয়ান কোনো জিনিসটা কোনো দিন এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিকে মেনশন করেনি কোনো দিন। ঠিক আছে, আর কি আছে, আর কি পয়েন্ট ডিফেম, আর কি করেছে ডিফেমের মতো, ডিফেমেস একটা বললাম, এটা ডিফেম হয়ে গেল 1 নম্বর পয়েন্টটা, ডিফেমেশন অফ সিরাজউদ্দৌলা। 2 নম্বর পয়েন্ট কি, মীর জাফরের কনস্পিরেসি, মীর জাফরের কনস্পিরেসি। কনস্পিরেসি উইথ মীর জাফর প্লাস আর এটা বললাম লর্ড ক্লাইভের সাথে ইন্ডিয়ান বিজনেসম্যান। ঠিক আছে, মীর জাফর তো কনস্পিরি করেছিল, ধোকা করেছিল, সব প্ল্যান ওকে ঘুষ খাইয়ে পড়ে, যাইনি, যুদ্ধ করতে যায়নি, শুধু সিরাজউদ্দৌলা মানে মীর জাফর তো আর্মি কমান্ডার ছিল, এই মীর জাফর নিজের পুরো সৈন্যকে নিয়ে দাঁড়িয়েই ছিল, তারপরে একে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এ পাশ থেকে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এই একটা পয়েন্ট হলো। আর 3 নম্বর যে পয়েন্টটা আছে, এসব প্ল্যান ওয়াইজই হচ্ছে, ওরা যেমন চাইছে ব্রিটিশ ইআইসি ওইরকমভাবেই প্ল্যানটা হচ্ছে। ওকে ডিফেম করলো, প্রথম কথা এই ডিফেম করলো এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি দিয়ে, তারপরে ওর নিজের লোককে তার সাথে ঝগড়া করিয়ে দিল, ইন্ডিয়ান ভারতবর্ষগুলোকে নিজের দিকে টেনে নিল। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কী করলো, লাস্টে যে এই যে ইআইসি আছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
উইথাউট দ্য পারমিশন অফ নবাব, মানে সিরাজের কথা বলছি, উইথাউট দ্য পারমিশন অফ নবাব ফ্রেঞ্চ একটা সেটেলমেন্টকে, ফ্রেঞ্চ মানে একটা হাবকে, ফ্রেঞ্চ হাব বলছি, ফ্রেঞ্চ হাবকে ক্যাপচার করে অকুপাইড করে নিল। ঠিক আছে, আর এই অকুপাইড করার সময় তোমার যুদ্ধ লেগে গেল, ব্যাটেল অফ পলাশি। ব্যাটেল অফ পলাশি, 23 জুন 1757। ঠিক আছে, এইখান থেকে এই যুদ্ধের দুটো কনসেপ্ট আছে, অ্যাকসেপ্টস আছে, দুটো ভাগ আছে। এটা কার কার মাঝখানে হয়েছিল? একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একদিকে ছিল সিরাজ, এই দুজনের মধ্যে হয়েছিল। এবার এই যে ব্যাটেলটা বলি, বিশাল বড় ব্যাটেল বা পলাশি, এইখান থেকে দুটো ভাগ কেন বললাম? এই 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 যুদ্ধটার, এই যে ভার্সেস হয়েছে, এই যুদ্ধটার দুটো ভাগ কেন বললাম? একটা ভাগ হচ্ছে এই যুদ্ধের পর থেকে, এই যুদ্ধের সেকেন্ড পয়েন্টটা বলছি আগে, এই যুদ্ধের পর থেকে এই যে ইন্ডিয়ার একটা, মানে বলছি দাঁড়াও, এটা মানে হচ্ছে চেঞ্জেস দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি, মানে এইখান থেকে ইন্ডিয়ান ইতিহাসকে চেঞ্জ করে দিল একদম এই যুদ্ধটা। ঠিক আছে, আর আরেকটা কি, ফার্স্ট এটা কি, এটা ছিল ডিসেপশন নট এ ব্যাটেল, ইট ওয়াজ এ ডিসেপশন নট এ ব্যাটেল, মানে এটা কোনো যুদ্ধ ছিল না। তো এই দুটো যে বলার পিছনে, হ্যাঁ দেখিনি, এই যুদ্ধটা নিয়ে একটু দেখিনি, এই তো ডেটটা তো মনে রাখতে হবে আমাকে, কার কার মাঝখানে হয়েছিল এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ব্ল্যাক হোল ট্র্যাজেডিও মনে রাখতে হবে, কত সালে হয়েছিল, কে কনস্পিরেসি করেছিল এটাও মনে রাখতে হবে আমাকে। তো এরপরে আমরা একটু এই যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটা হওয়ার মধ্যে কী হয়েছিল ওটা একটু দেখবো আমরা। তো প্রথমে এই দুটো পয়েন্ট আমরা ডিসক্রাইব করব। এই যে দুটো পয়েন্ট বললাম, এই দুটো পয়েন্ট ডিসক্রাইব করলেই তোমার ব্যাটেল অফ পলাশির যুদ্ধটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে 1 নম্বর পয়েন্টটা করছি। 1 নম্বর পয়েন্ট মানে হচ্ছে এইটা, ডিসেপশন নট এ ব্যাটেল। এই মানেটা কেন বলতে চাইছিলাম, ডিসেপশন নট এ ব্যাটেল জিনিসটা কেন বলতে চাইছিলাম? চারটে পয়েন্ট করছি, ঠিক আছে। প্রথম পয়েন্টটা হচ্ছে রোল অফ ট্রেটার্স। ট্রেটার মানে কি? এই যে ইন্ডিয়ান বিজনেসম্যানগুলো, এই যে ইন্ডিয়ান বিজনেসম্যান বা মীর জাফর, ঘরের শত্রু বিভীষণ, ওইরকম ওদের রোল কী ছিল? ঠিক আছে, মানে যুদ্ধক্ষেত্রে মীর নাদান এবং মীর মোহন, ঠিক আছে, এই দুজন বাদ দিয়ে সিরাজ উদ্দৌলার সাথে কেউ ছিল না, নোবডি। এই দুজনেই সিরাজ উদ্দৌলার সাথে ছিল। মেজরিটি অফ জেনারেলস, এরা জেনারেল ছিল আর্মির, মানে ওদের ইয়ের আরও এই দুটো জেনারেল ছিল, বাকি সব জেনারেল ওর দিকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে। ঠিক আছে, 2 নম্বর কি, লাল পেন লিখে দিই জিনিসটা। একটা হচ্ছে মীর নাদান অ্যান্ড মীর মোহন, এই দুজনেই শুধু উইথ সিরাজ ছিল, বাকি কেউ ছিল না। ঠিক আছে, 2 নম্বর কি, ম্যানিপুলেশন অফ মীর জাফর। ঠিক আছে, মানে যুদ্ধের সময় তো প্রথমে তো কেউ তো মীর জাফর তো সাপোর্ট ছিলই না, সাপোর্ট ছিলই না, বললাম তো। মীর মোহন আর মীর নাদান যে ছিল, এও ছিল না। এ কী করলো, সিরাজকে উল্টো বোঝালো
কী বোঝালো, আপনি কাজ করুন, আপনি এখান থেকে, আমাদের কেউ জিততে পারছি না, আপনি এখান থেকে ব্যাটেল গ্রাউন্ড থেকে চলে যান, পালিয়ে যান এখান থেকে। ও পালিয়ে গিয়েছিল ব্যাটেল ফিল্ড থেকে। যুদ্ধ শেখাতে ওই যে এবারে বিশ্বাস করতো, বিশ্বাসযোগ্য লোক ছিল, বুঝতে পারিনি এই ছল যে করেছিল মীর জাফর, বুঝতে পারেনি সিরাজউদ্দৌলা, সেই জন্য তার কথা শুনে সে পালিয়ে যায় এখান থেকে। আর একটা কী পয়েন্ট, এই যে যুদ্ধটা হয়েছিল না, এই যুদ্ধটার যদি রেজাল্ট দেখি আমি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র 29 জন মারা গেছিল, আর নবাবের প্রায় 500 জন মারা গেছিল। তো রেশিওটা দেখা কোথায়? তাই না? তো এইটা যুদ্ধ বলবে যে ইআইসির মাত্র 29 জন আর নবাবের 500 জন মারা গেছিল। ঠিক আছে, তো এই 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 ডেটা থেকে আমি কোনোদিনই বলতে পারি না ডেটা মানে যুদ্ধতে দুদিকে লোকই মারা যাবে। এখানে 500, এখানে 29, 100 পেলো না, তো এটাকে কোনো ক্যাজুয়ালিটি দেখে কোনো ব্যাটেল বলা যায় না। ঠিক আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে সিরাজের ভাগ্য, আর কিচ্ছু না। ফেট অফ সিরাজ, ফেট অফ সিরাজ। একে রাস্তায় যেতে যেতে, একে রাস্তায় যেতে যেতে এর নিজের লোকই মেরে দিয়েছিল। কে মেরেছিল একে? এর সাথে তখন বললো মীর জাফরের ছেলের সাথে গেছিলো, বললো না তুমি এখান থেকে পালিয়ে যাও, তো মীর জাফরের ছেলে ছিল, মীর জাফরের ছেলে ছিল একজন, নাম হচ্ছে মিরান। মিরান অর্ডার দিয়েছিল একজনকে কি তুমি একে চাকু চাকু মেরে দাও, তো তখন রাস্তার মধ্যেই ওকে সিরাজউদ্দৌলাকে মেরে দেয়। মানে সিরাজউদ্দৌলার কপাল খারাপ, যে যাকেই বিশ্বাস করেছিল তাকেই সেই মেরে দিল লাস্ট অবধি। ঠিক আছে, তো এটাই ডিসেপশন বলা হয়, সত্যি না মিথ্যা বলা যায় না যুদ্ধটা সত্যি হয়েছিল কিনা, কিন্তু যুদ্ধ হয়েছিল, এখান থেকেই অনেকটা হিস্ট্রি আমাদের চেঞ্জ হয়ে যায়। নাকি এরপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আস্তে আস্তে হোল্ড করতে শুরু করতে করতে ব্যাটেল অফ বক্সার, অনেক কিছু ব্যাটেল করতে 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 আগে এগিয়ে যায়। ঠিক আছে, আর এটাই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এর সেকেন্ড পয়েন্টটা আমরা পড়বো। ডিসেপশনটা পড়লাম, ডিসেপশন নট এ ব্যাটেল। ঠিক আছে, এই জিনিসগুলো, এইগুলো এমনি করে কোনো দিন পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তো পরীক্ষায় এগুলো তখন মেন্সের জন্য এইসব পয়েন্টগুলো কাজে লাগতে পারে। আর আগে যেগুলো বললাম, যেগুলো মুখস্থ করতে হবে, ইয়ার দেখবে যে ইয়ারগুলো মুখস্থ করে, যে ইয়ারগুলো লিখবো না, যুদ্ধের নামগুলো লিখছি, কার কার মাঝখানে হচ্ছে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এই নেক্সট ক্লাসে এই যে হিস্ট্রিটা, এই যে বলছি এখানে, এই যে হিস্ট্রিটা চেঞ্জ কেন করে দিল, কেন বলছে এটা, অনেক কারণ আছে এখানে, 4-5টা কারণ আছে যেটাতে হিস্ট্রি চেঞ্জ হয়ে গেল এর জন্য। আমাদের মানে ব্রিটেনের কাছে বেঙ্গল একটা পিগি ব্যাংক টাইপের হয়ে গেছিলো, ব্যাংক ভল্ট, যখন যা পাতে টাকা নিয়ে চলে যেত। এটার পরে এখান থেকেই শুরু হয়ে গেল তোমার অন্ধকার যুগ। ঠিক আছে, এখান থেকে শুরু হলো যে ডমিনেন্ট দেখাচ্ছে ইন্ডিয়ার ওপরে, এবারে ব্রিটিশ ওপরে ইন্ডিয়া নিচে, এই একটা মনোভাব তৈরি করে দিয়েছিল। এর সাথে সাথে তোমার হয়েছিল মডার্ন এরা, যেটাকে বলে বিগিনিং অফ মডার্ন এরা, মানে মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন, মডার্ন এডুকেশন, মডার্ন কালচার, মডার্ন টেকনোলজি, এই সব জিনিসগুলো চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। তো এইগুলো চেঞ্জ হতে হতেই যখন একদিকে পিগি ব্যাংক বলছে সব টাকা নিয়ে চলে যাচ্ছে, অন্ধকার যুগ বলছে সবাই দমন হচ্ছে সব সব জায়গা থেকে, তখনও নিচে ডাউনফল হচ্ছে। একদিকে ইন্ডিয়াকে ডমিনেট করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটাও একটা নেগেটিভ পয়েন্ট। ভালো কী হচ্ছে, মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন, মডার্ন এডুকেশন, মডার্ন কালচার, মডার্ন টেকনোলজি। তো এই জিনিসগুলো হওয়ার জন্যই এটাকে বলছে যে এই যুদ্ধের পর থেকে আমাদের ইন্ডিয়ান ইতিহাসটা অনেকটা পাল্টে গেছে, টুয়ার্ড মডার্ন চলে গেছে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস এটা থাকবে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।